ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো দশম শ্রেণীর সরল সুদ কষা যে কোষে দেখি 2 রয়েছে তার শেষের অঙ্কগুলো করাবো। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে করাবো 14 থেকে অঙ্কগুলো করাবো। দেখো তাহলে 14 অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক। বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখি। মানে সরল সুদগুলো বার করতে হবে, বার করে তাদের অনুপাতটা করতে হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে প্রথমেই যে তার যে ব্যাংকে অমলরা একজন ব্যাংকে আর একজন পোস্ট অফিসে রেখেছে। একজনের টাকার পরিমাণ আসলটা কত ছিল, যে ব্যাংকে রেখেছে অমলরায় 2000 টাকা, আর একজন সেখান থেকে সেই 2000 টাকা রাখার পর সেখান থেকে 2360 টাকা পেয়েছে। তাহলে এখান থেকে আমরা সুদের পরিমাণটা বার করে নিতে পারবো। আবার আরেকজন সেখান থেকে সেই 2000 টাকাই রেখেছিল, রাখার পর সেখান থেকে সে সুদসহ পেয়েছে কত 2480, মানে এখানেও সুদের পরিমাণটা পেয়ে যাব। তো সেখান থেকে দুটো থেকে কি করব, সুদের পরিমাণটা দেওয়া পেয়ে গিয়েছি, আসল জানি সময় জানি, তো এখান থেকে সুদের হার বার করে নিয়ে গিয়ে দুটোকে অনুপাত করে নিতে পারবো। তাহলে 14 দাগের অঙ্কটা তুলে নেওয়া যাক। তাহলে দেখো আমি এখানে লিখতে পারবো অমল রায় ও পশুপতি ঘোষের মোট আসলের পরিমাণটা কত, এখান থেকে লিখে নিতে পারছি যে অমল রায় ও পশুপতি ঘোষের দুজনেরই একই টাকা রেখেছে। ঘোষের আসল সমান কত, তাহলে 2000 টাকা। তাহলে দুজনেরই যদি আসলটা 2000 টাকা হয়, তাহলে এইখান থেকে দেখো আমি একজনের ব্যাংক আর একজন পোস্ট অফিসের পরিমাণটা বার করে নেবো, সুদের হারটা। তাহলে ব্যাংকের সুদের হারটা দেখো, ব্যাংকের যে সময়টা বার করে নিচ্ছে আগে। তাহলে সময় কত রয়েছে এখানে, প্রতিটার ক্ষেত্রেই সময় হচ্ছে 3 বছর, প্রতিটার ক্ষেত্রেই সময় 3 বছর। আর প্রথমে তার ব্যাংকে সুদসহ কত টাকা পেয়েছে, ব্যাংক তাকে সুদসহ দিয়েছে যে অমল রায় 3 বছর পর সুদসহ কত টাকা পেয়েছে, সুদসহ সে 2360 টাকা পেয়েছে, সুদসহ 2360 টাকা পেয়েছে, এটা দেওয়া রয়েছে এখানে। তাহলে সে যদি 2360 টাকা পেয়ে থাকে, 2360-এর মধ্যে কী রয়েছে, তার সুদের পরিমাণটাও রয়েছে, আসলটাও রয়েছে। তাহলে এখান থেকে বার করতে পারবো সুদ সমান কত, সুদ সমান 2360 মাইনাস 2000 টাকা, এটা। তো এখান থেকে পেয়ে যাচ্ছি কত, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি 360 টাকা। তাহলে এটা কি পেলাম, এটা সেই অমল রায় যে ব্যাংকে টাকা রেখেছিল সেই টাকার এটা সুদটা পেয়ে গেলাম 360 টাকা। সময় পেয়ে গিয়েছি, আসল জানি, তাহলে সুদের হার বার করতে পারবো। এবার সুদের হার বার করতে গেলে এখানে লিখতে পারবো যে ব্যাংকে সুদের হার, ব্যাংকে সুদের হার কত হয়, আর সুদের হার আর আমরা এখান থেকে পড়ে এসেছিলাম যে আই সমান, আই মানে কি সিম্পল ইন্টারেস্ট, ইন্টারেস্টের জন্য আই PTR/100। তো এখান থেকে দেখো আমি মানে শর্টে করে দিচ্ছি এখানে যে আর সমান কি পাবো, 100 ইন্টু I/P ইন্টু টি, এটা পার্সেন্টেজ, কারণ কি হয় সুদের হার তো শতকরা, তাই শতকরাতে পার্সেন্টেজ দিতে হয়। তাহলে এখানে আর এর পরিমাণটাতে আমি একদম এখানে লিখে নিচ্ছি কত, 100 ইন্টু আইটা কি ইন্টারেস্ট, যেটা PT, এটা পার্সেন্টেজ। তাহলে দেখো এখান থেকে আর এর মানটাতে কী পাচ্ছি, 100 তো কনস্ট্যান্ট, মানে এটা হলো 100 ধ্রুবক, আর এখানে আয়ের ভ্যালুটা কত, সে কত, এখানে সুদটা কত 360, এটা। এরপর পি হচ্ছে আসল কত 2000, আর টাইমটা 3, এটা এত পার্সেন্ট, বা এখানে পার্সেন্ট দিয়েছি, এটাকে সুদের হার লেখা রয়েছে, শতকরা যখন লিখব তখন ওখানে পার্সেন্টেজটাকে তুলে নেবো, পরের লাইনে করছি ওটা। তাহলে দেখো এখানের দুটো, একটা শূন্য এখানের একটা, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আসছে কত, দেখো এখানে 36/2 ইন্টু 3, এটা পার্সেন্টেজ, তার মানে 3 দিয়ে 6, 6 দিয়ে কাটলে এটা 6%। তাহলে ব্যাংকের শতকরা সুদের হার লিখতে পারবো 6। তাহলে অতএব
ব্যাংকে শতকরা সুদের হার সমান 6, এটা পেলাম। এরপর কি করব, পোস্ট অফিসে বার করব। এবারে পোস্ট অফিসের ক্ষেত্রেও সেম করব, সে সুদের হার সমান পোস্ট অফিসের সুদের হার, এটা তো তাহলে কি আসবে, আর সমান সেম একই পি ইন্টু টি, একেবারে লিখে দিচ্ছে 100 ইন্টু আই বাই পি টি পার্সেন্টেজ। তাহলে এখানে দেখো কি পাবো, এখানেও পেয়ে যাচ্ছি 100 ইন্টু আয়ের ভ্যালু এখানে কত হবে, এখানে দেখো তার আসলটা তো 2000, তাহলে এখান থেকে আমি সুদের পরিমাণটা, যে পোস্ট অফিসের সুদের পরিমাণ এখানে লিখে নিচ্ছি, যে পোস্ট অফিসের সুদের পরিমাণটা কত, তাহলে সুদের পরিমাণ দেখো সে সেখান থেকে পেয়েছে কত, 2480 টাকা। তাহলে 2480 মাইনাস 2000 সমান, এটা টাকা সমান কত, তাহলে 480 টাকা এটা। তাহলে এই 480টা এখানে কি ইন্টারেস্ট মানে আই, তাহলে 100 ইন্টু 480 এটা বাই কত আসবে, পি ইন্টু টি, পি এর ভ্যালুটা কত এখানে আসল, তাহলে পি হচ্ছে আসল সমান পিটাতে বসিয়ে দেবো কত 2000 ইন্টু টি এর ভ্যালু, এটার ক্ষেত্রেও 3, কারণ সময় প্রত্যেকটার ক্ষেত্রে 3 বছর। তাহলে দেখো এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, 3টে কেটে দিলাম, তাহলে আসছে উপরে 48/2 ইন্টু 3। তাহলে এখান থেকে কত পাবো, 6 দিয়ে ভাগ করলে 6 × 8 = 8%। তাহলে এখান থেকে বলতে পারবো যে পোস্ট অফিসের শতকরা সুদের হার 8, পোস্ট অফিসের শতকরা সুদের হার সমান কত, 8। তো এরপর এখানে কি বার করতে বলেছে, অনুপাত বার করতে বলেছে। অনুপাতটাতে কি বলেছে, অনুপাতে বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত। তাহলে লিখতে পারবো এখানে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত সমান, অনুপাত সমান কী হবে, ব্যাংক থেকে কত পেয়েছে, ব্যাংক থেকে পেয়েছে এখানে 6% আর পোস্ট অফিস থেকে পেয়েছে 8, তাহলে এইটা সমান 6:8 সমান 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 3:4, এটাই অ্যান্সার এখানে। এরপরে দেখো 15 দাগের অঙ্ক কি বলেছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, 15,000 টাকা ধার করেছে। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখো খুবই সহজ একটা অঙ্ক। তাহলে এই যে 15,000 টাকাটা ধার করেছে, এটা তার কাছে কি, এটা হচ্ছে তার কাছে আসল, সে যখন ধার করেছিল। 5 বছর, সময়টা 5 বছর পরে তাকে কত টাকা দিতে হয়েছে, শোধ করতে হয়েছে 22,125 টাকা। তাহলে এই যে 22,125, এই 22,125টা কি সুদ আর আসল দুটো মিলে 22,125 হয়েছে। তাহলে এর মধ্যে কি রয়েছে, সুদের পরিমাণও রয়েছে, আসলটাও রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা সুদের পরিমাণটাকে বার করে নিতে পারি, করে নিয়ে তারপরে যেমন সরল সুদের হারের সূত্র রয়েছে আর সমান, সেইখানে আরেরতে বসিয়ে দিতে পারবো। তাহলে অঙ্কটা তুলে নেওয়া যাক। তাহলে দেখো এখানে লিখতে পারবো যে যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় সে কত টাকা ধার নিয়েছিল। তাহলে এখানে লিখতে পারবো যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় ধার নিয়েছিল কত, 15,000 টাকা। তাহলে এই যে 15,000 টাকাটা, তাহলে আমরা এটাকেই লিখতে পারবো কি আসল। তাহলে এখানে লিখতে পারবো কি আসল সমান 15,000 টাকা। দেখো এখানে লিখতে পারছি অতএব
অতএব আসল সমান 15,000 টাকা। এটা লিখতে পারলাম। এটা কি আসলো আমার? এটা হচ্ছে এখানে আমার আসল হয়ে গেল। আসলটা কত? 15,000 টাকা। এরপর এই যে আসলটা 15,000 টাকা 5 বছর পরে সে কত টাকা শোধ দিয়েছে সমিতিকে? তাহলে 5 বছর পর সেই ধার শোধ করতে হয় সমিতিকে। তাহলে 5 বছর পর সমিতিকে শোধ করে 22,125 টাকা। এটা কত দিন পরে দিচ্ছে? 5 বছর পরে। তাহলে আমি এখানে বলতে পারবো তাহলে আমার সময়টা হচ্ছে 5, আর এই যে 22,125টা কি? এখানে সুদ আর আসল মিলে। তাহলে এখানে লিখতে পারবো অতএব সুদ সমান কত পাবো? 22,125, এইটা মাইনাস 15,000 এই টাকাটা। কারণ সুদ আর আসল থেকে আমি যদি আসলটাকে বিয়োগ করে দিই তাহলে সেখান থেকে সুদের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত পাচ্ছি? এখানে পেয়ে যাচ্ছি 5, এখানেতে 2, আর এখানে 1, এটা হলো, আর এখানে আসছে 7। তাহলে এটাই আসে 7,125 টাকা। এটা কি পেলাম? সুদের পরিমাণটা পেয়ে গেলাম। 7,125 টাকা তাকে সুদ দিতে হয়েছে 5 বছরে। তাহলে 7,125 আর সময়টাকে লিখেই নিচ্ছি এখানে, যে সময় সমান 5 বছর, এটাও সময়। তাহলে অতএব সুদের হার, অতএব লিখতে পারবো অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার সমান, তাহলে আমি এখানে কি লিখতে পারবো? যে ইকুয়ালস টু 100, আর সমান লিখেছিলাম সেখানে এর আগের অঙ্কটাতে 100 ইন্টু I/P ইন্টু টি, যেখানে পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে টাইম, আর আইটা হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ। তাহলে এখানে আমি কিন্তু পার্সেন্টেজ চিহ্নটা দিচ্ছি না, কারণ শতকরা লিখে নিয়েছি। তাহলে দেখো এখানে 100 ইন্টু আইটা কত? এখানে 7,125 এইটা, আর পি এর ভ্যালুটা কত? এখানে 15,000, আর টি এর ভ্যালুটা কত? 5 এইটা। তো এইখান থেকে দেখো এরপর কি করতে পারবো? এখানে জিরোগুলোকে যদি কেটে দিই, 2 জিরো, এখানে 2 জিরো কেটে গেল, ঠিক আছে। এরপর এটাকে 5 দিয়ে কাটো, তাহলে 5 দিয়ে কাটলে এখানে কত আসবে? 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 6 7 2, আর এখানে 21 হয়ে যাচ্ছে। 5 4 20, 1 12, 5 2 10, 2 5 5 25। তাহলে 1425 এটাকে আমি নিচে আরেকবার লিখে নিচ্ছি, 1425/150, এটা আসছে 1425/150। এটাকে এবার আবার কি করতে পারবো? দেখো একে আবার 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটলে এখানে আসবে 5 3 15, এটা 30, আর এটা 5 2 10, 4 42, 5 8 40, 2 25, 5 5 25। আবার দেখো এটাকে 5 দিয়ে যাচ্ছে, 5 6 30, এটা 5 5 25, 27 25 26 27 3, 5 7 35, তাহলে 57। এবার এটাকে আবার লিখছি, কারণ এগুলো একসাথে করলে কী হয়ে যাবে? বড় বড় মানে কাটাকাটি করতে গেলে বোঝা যাবে না, তাই পরপর করে লিখছি যে 57/6। এই যে 57/6 হয়েছে, 6 দিয়ে তো এটাকে যায় না, তাহলে 3 দিয়ে করব, 3 2 6, আর এটাতে 3 দিয়ে গেলে 3 1 3, 4 5 2 27, 27 3 9 27, এটা হলো মানে 2 19 মানে কত আসছে? 9 পূর্ণ 1 2, 9 2 18, 1 19, 9 পূর্ণ 1 2 পেলাম। এই যে 9 পূর্ণ 1 2টা পেয়েছি, এটাই তার মানে আমার কি হলো? বার্ষিক শতকরা সরল সুদের হার। এটাই আমার অ্যান্সার। এরপরে দেখো 16 কি বলেছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় একক দশক শত 1 লাখ মানে 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। তাহলে কত পরিমাণ রেখেছে সেটা কিন্তু জানা যায়নি। যে কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। প্রতি বছর সুদ বাবদ এই টাকাটা পান তিনি। বলছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়,
তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে দেখি। তাহলে তার টোটাল টাকাটা কত? 1,00,000 টাকা। এই যে 1,00,000 টাকা, এই টাকাটা কী হয়েছে, তার দুটো জায়গাতে ভাগ করা রয়েছে। এবার কত পরিমাণ কোথায় রয়েছে সেটাই বার করতে হবে। এই টাকাটাকে সে কিছুটা ব্যাংকে আর কিছুটা পোস্ট অফিসে রেখেছে, সেখান থেকে সে 5,400 টাকা সুদ হিসেবে পেয়েছে। এরপর কত কি সুদের হার, একটা হচ্ছে 5% আর একটা হচ্ছে 6%। তাহলে এখান থেকে বলছে কত টাকা তিনি জমা রেখেছিলেন। তাহলে অঙ্কটা তুলে নেওয়া যাক। এটা দেখো, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় তার মোট টাকার পরিমাণ তো রয়েছে, আমি ব্যাংকে কিছুটা টাকার পরিমাণ ধরে নিচ্ছি আর পোস্ট অফিসে টাকার পরিমাণটা ধরে নিচ্ছি কিছুটা। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি তার ব্যাংকে টাকার পরিমাণ, তাহলে তার মোট টাকাটাকে আগে লিখে নিচ্ছি। আসলাম চাচার মোট টাকার পরিমাণটা কত? তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। মোট টাকার পরিমাণ সমান 1,00,000 টাকা। এই টাকাটা হচ্ছে তার মোট টাকা। এবার ধরে নিচ্ছি কোনটা, সে ব্যাংকে রেখেছিল X টাকা। মনে করি ব্যাংকে টাকার পরিমাণটা কত? X টাকা। তাহলে ব্যাংকে যদি সে X টাকা রাখে, ব্যাংকে সে কত টাকা? X টাকা যদি রাখে, তাহলে সে পোস্ট অফিসে টাকার পরিমাণ কত হবে? ওই 1,00,000 মাইনাস X। তাহলে দেখো, ব্যাংকে যদি টাকার পরিমাণ X টাকা হয়, তাহলে পোস্ট অফিসের টাকার পরিমাণ বার করতে পারবো। অতএব পোস্ট অফিসের টাকার পরিমাণ পোস্ট অফিসের টাকার পরিমাণ কত হবে? ওই 1,00,000 টাকা, এইটা মাইনাস 1,00,000 টাকা মাইনাস কত আসবে? X টাকা। এটা হচ্ছে টোটাল তার পোস্ট অফিসের টাকা। একটা ধরে নিয়েছি ব্যাংকের টাকাটা হচ্ছে X টাকা আর পোস্ট অফিসের টাকাটা হচ্ছে 1,00,000 টাকা। এটা হলো। এরপর এইখান থেকে কি করব, এই যে ব্যাংকের টাকার পরিমাণে তার সুদের পরিমাণটা বার করব আর পোস্ট অফিসের টাকাতে সুদের পরিমাণ বার করব, দিয়ে তার মোট সুদের পরিমাণটা দেওয়া রয়েছে কত টাকা? মোট সুদের পরিমাণ সমান 5,400 টাকা। তাহলে এটা যদি 5,400 টাকা হয়, তাহলে X টাকার ক্ষেত্রে সুদের পরিমাণটা বার করব আর 1,00,000 মাইনাস Xের ক্ষেত্রে সুদের পরিমাণটা বার করব। দুটোকে বার করে যোগ করে দিলে যে সুদটা হবে সেটাই 5,400 টাকা। তাহলে অতএব বার করতে পারবো কি, ব্যাংকের সুদের পরিমাণ সমান কত আসবে? এখানে কত বছরের জন্য সে নিয়ে রেখেছিল, এখানে দেখো 1 বছরের জন্য। আর এখানে ব্যাংকের সুদের হারটা বলা রয়েছে 5%। তাহলে রেখেছিল সে 1 বছর। 1 বছর হলে তাহলে আমার এখানে Xটা কত, Pটা কত? P হচ্ছে এখানে X, মানে আমরা সূত্রটা জানি কি PTR/100। তো P এর পরিমাণটা এখানে কত আসবে? X। তাহলে দেখো, এখানে P এর পরিমাণটা পেয়ে গিয়েছি X, আর T এর পরিমাণ হচ্ছে 1, আর এর পরিমাণ হচ্ছে 5/100। কারণ এখানে কত বলে দিয়েছে? আর সমান বলে দিয়েছে ব্যাংকের ক্ষেত্রে 5% আর পোস্ট অফিসের ক্ষেত্রে 6%। তাহলে এটা যদি হয়, এখান থেকে বলতে পারবো কত? তাহলে 5x/100 টাকা। এটা কিসের ক্ষেত্রে পেলাম? ব্যাংকের ক্ষেত্রে পেলাম 5x/100 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে যদি 5x/100 পাই, তাহলে এরপর কি করতে পারবো? পোস্ট অফিসের সুদের পরিমাণ বার করতে পারবো। পোস্ট অফিসের সুদের পরিমাণটা কত আসবে? এখানে আসবে, দেখো, সুদের পরিমাণ সমান, এখানে P এর ভ্যালুটা কত? 1,00,000 মাইনাস X, এটা ইন্টু T এর ভ্যালু কত? এখানে 1, আর এর ভ্যালু এখানে কত বলেছে? 6, এটা বাই 100 এটা। তো তাহলে এইটাই হয়ে গেল। এখান থেকে এটাকে লিখতে পারবো কত? 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, দেখো 6 লাখ হয়ে যাবে। এটা মাইনাস 6x/100 টাকা। এটা এসে গেল কি, তার যে পোস্ট অফিসের সুদের পরিমাণটা। তাহলে আমার ব্যাংকের সুদের পরিমাণ, পোস্ট অফিসের সুদের পরিমাণ পেয়ে গেলে। এবারে
প্রশ্নানুসারে এই দুটো সুদের যোগফলটাই তো কত 5,400 টাকা। তাহলে এখান থেকে লিখতে পারবো 5x/100 এটা প্লাস 6 লাখ মাইনাস 6x/100 এটা সমান কত হবে? এটা সমান 5,400 টাকা। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, বা দিয়ে এখানে 100টা কী হয়ে যাবে, তার 100টা হচ্ছে তার লসাগু। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 5x প্লাস 6 লাখ, আর এখানে আসছে কত মাইনাস 6x, এটা সমান 5,400 এটা। তো এরপর এখান থেকে দেখো এই যে এক্সটাকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত আসবে, এখানে মাইনাস এক্স এসে যাবে। তো মাইনাস এক্স প্লাস 6 লাখ, এই 100টা গিয়ে ডান দিকে গুণ করে দেবো। তাহলে এখানে এসেছে 5400, আবার দুটো জিরো এসে যাচ্ছে, তাহলে এখানে এসে গেল 5,40,000। এটা 54,000। এখান থেকে বলতে পারবো যে মাইনাস এক্স সমান, তাহলে এই যে 6 লাখ এইটাকে ডান দিকে নিয়ে চলে যাবো, গেলে এটা কী হবে, বিয়োগ হয়ে যাবে। এটা মাইনাস 6 লাখ, এটা বিয়োগ হয়ে গেলে কত আসছে দেখো, এটা বিয়োগ হলে এখানে আসবে মাইনাস 60,000। এটা কতর ভ্যালু, মাইনাস এক্সের ভ্যালু। দেখো বাম দিক ডান দিক থেকে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি, দিলে আমার কি আসবে, বা এক্স সমান 60,000, বা এক্স সমান 60,000 এটা পেয়ে গেলাম। তাহলে এই যে এক্সটা আমরা কিসের পরিমাণ ধরেছিলাম, কোথাকার তার টাকার পরিমাণ, এটা হচ্ছে তার ব্যাংকে টাকার পরিমাণ। তো অতএব ব্যাংকে টাকার পরিমাণ, ব্যাংকে টাকার পরিমাণ সমান কত, তাহলে 60,000। আর পোস্ট অফিসে টাকার পরিমাণটা বার করে নিতে পারবো। অতএব পোস্ট অফিসের টাকার পরিমাণ সমান কত হবে, 1 লাখ ছিল, 1 লাখ মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস এক্সের ভ্যালুটা কত, 60,000, এটা টাকা। তাহলে দেখো এখান থেকে আমি বার করে নিতে পারবো এটা সমান কত আসবে, 1 লাখ মাইনাস 60,000। তো 1 লাখ মাইনাস 60,000 মানে কত আসবে, এটা 40,000, এটা টাকা 40,000 টাকা, এটাই অ্যান্সার। বোঝা গেল। এরপর দেখো 17-এর অঙ্ক। 17 কী বলেছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, তাহলে টোটাল টাকাটা হচ্ছে তার 10,000 টাকা। একটা ব্যাংকে কত সুদের হার দিয়েছে, 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। ঠিক আছে, বলছে 2 বছর পরে তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। বোঝা গেল। দেখো পুরো 16-এর অঙ্কটার মতনই সেম, এখানেও সেম একই করতে হবে। তাহলে দেখো এখানে কি করা যায়, এখানে শুধু কি রয়েছে, টাইমটাই রয়েছে 2 বছর। তাহলে অঙ্কটা তুলে নেওয়া যাক। তাহলে দেখো এখানে লিখতে পারবো তার মোট টাকার পরিমাণ কত হবে, তাহলে মোট টাকার পরিমাণ সমান 10,000 টাকা। 1,000 টাকা হয়ে গেছে, 10,000 টাকা তার মোট টাকার পরিমাণ। তাহলে এই যে টোটাল, এটা হচ্ছে তার মোট টাকার পরিমাণ। এই যে টাকাটা, এই টাকাটা সে কী করেছে, দুটো আলাদা ব্যাংকে দিয়েছে। তাহলে দুটো আলাদা ব্যাংকে দিলে আমি একটা ব্যাংকের টাকার পরিমাণ ধরে নিচ্ছি x টাকা, তাহলে আরেকটা পেয়ে যাব। ধরি একটি ব্যাংকে টাকার পরিমাণ, বা একটি ব্যাংকে সে টাকা জমা রেখেছিল x টাকা, তাহলে অপর ব্যাংকে টাকার পরিমাণ কত হবে, অপর ব্যাংকে টাকার পরিমাণ কত আসবে, অপর ব্যাংকে টাকার পরিমাণ সমান 10,000 মাইনাস এক্স। এটা বোঝা গেল। তাহলে একটি ব্যাংকে যদি x টাকা হয়, অপর ব্যাংকে হবে কত, 10,000 মাইনাস এক্স। এটা
তাহলে এখান থেকে তাদের দুটো ব্যাংকে টাকার পরিমাণটা পেয়ে গেলাম। এবার দুটো ব্যাংকের কি রয়েছে, সুদের হারটাও দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে কত, মোট সুদের পরিমাণটাও দেওয়া রয়েছে। মোট সুদের পরিমাণ সমান 1280 টাকা, এটা আছে তার মোট সুদের পরিমাণ। তাহলে মোট সুদের পরিমাণ যদি 1280 টাকা হয়, তাহলে প্রথম ব্যাংকটিকে, তাহলে 6% সরল সুদে আমি যদি একটাকে প্রথম ধরে নিই আর একটাকে দ্বিতীয় ধরে নিই, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে ধরলাম যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে সুদের হার, তা প্রথম ব্যাংকের সুদের হার সমান কত, 6%। প্রথম ব্যাংকের সুদের হারটাকে 6% ধরে নিলাম যে প্রথম ব্যাংক, আর একটা দ্বিতীয় ব্যাংক হিসেবে করছি। তাহলে প্রথম ব্যাংকের সুদের হার যদি 6% হয়, তাহলে প্রথম ব্যাংকের সুদের পরিমাণ কত হবে, তাহলে এখান থেকে বার করতে পারবো। তাহলে সুদের পরিমাণ সমান PTR/100। তাহলে এখানে দেখো এক্স রয়েছে, টি কত রয়েছে, এখানে টি দেওয়া রয়েছে 2 বছর, আমি এখানে লিখে দিচ্ছি টি সমান 2 বছর, আর আরও দেওয়া রয়েছে, আর কত, এটাই হচ্ছে আর, এটা হচ্ছে 6%, আর পি তো আমরা জানি এক্স, পি ধরেই নিয়েছি এক্স, আসলে যে এখানে দেখো এক্স ধরে নিয়েছিলাম। তাহলে এক্স ইন্টু 2 ইন্টু এটা কত, 6/100। তাহলে এখান থেকে পেয়ে যাবো কত, 6 2 12 x/100, এইটা টাকা। এটা কি হলো, প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে বার করব। দ্বিতীয় ব্যাংকের সুদের পরিমাণ, দ্বিতীয় ব্যাংকের সুদের হারটা আগে লিখে নিচ্ছি, তারপর তার সুদের পরিমাণ বার করব। দ্বিতীয় ব্যাংকের সুদের হার সমান কত রয়েছে, 7%। তাহলে সুদের পরিমাণটা বার করতে পারবো এখান থেকে, দেখো সুদের পরিমাণ সমান কত হবে, 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7/100। এখানেও যে টাইমটা দুটোর ক্ষেত্রে সেম, একই সময়ের জন্য টাকাটা রয়েছে, দুটো আলাদা আলাদাভাবে ভাগ করে রেখেছে। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, তাহলে এখানে দেখো একে 14 দিয়ে গুণ করলে তাহলে কত আসবে, এটাতে ছিল 10,000, 14 দিয়ে গুণ করলে এখানে 1,40,000, এটা মাইনাস 14x, এটা বাই আমার কত আসছে 100। এইটা হলো এই যে 12x/100, এটা একটা ব্যাংকের সুদের পরিমাণ, আর এটা অপর একটি ব্যাংকের সুদের পরিমাণ। এবার এর যে টোটাল সুদের পরিমাণটাই দেখো দেওয়া রয়েছে এখানে কত, 1280 টাকা। তাহলে অতএব আমি এখানে লিখতে পারবো, অতএব প্রশ্নানুসারে ওই দুটোর যোগফলই তো কত, 1280, এটা আর এটার যোগফল। তাহলে এখান থেকে লিখতে পারি প্রশ্নানুসারে 12x/100 এটা প্লাস 140,000 মাইনাস 14x/ এটা 100 সমান কত হবে, এখানে 1280 এটা। তো এখান থেকে দেখো আবার করতে পারবো কি, দুটোকে যদি লসাগু করি, এর কত 100 হচ্ছে, তার লসাগু 100 এসে গেল। এখানে আসছে 12x প্লাস এখানে আসছে 1400 চারটে 0 মাইনাস 14x, এটা ইকালস টু 1280। তাহলে আবার এখান থেকে লিখতে পারবো কত, 12x থেকে এখানে দেখো 14x রয়েছে, তাহলে মাইনাস 2x, এটা প্লাস 1400 চারটে 0 রয়েছে এখানে। এই যে 100টা, এটা কি ডান দিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 1280, আর দুটো 0 চলে আসবে এখানে এটা। তো এখান থেকে বলতে পারবো কত, দেখো এখানে আসছে 1,28,000, তাহলে এখান থেকে আসছে মাইনাস 2x, এই যে 1,40,000, এটাকে আবার কি করতে হবে, ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে 1,28,000, এটা মাইনাস 1,40,000 এটা। তো এখান থেকে আসছে মাইনাস 2x ইকুয়ালস টু, এটাকে বিয়োগ করলে কত আসবে, মাইনাস তো হবে। তো এরপর 40 থেকে 28 বিয়োগ করবো, 40 থেকে 28 বিয়োগ করলে কত আসবে, এটাতে 2 আর এটাতে 10, মানে 12,000 আসবে এখানে, 12,000, এটা 12,000 হলো। এরপর এখান থেকে বলতে পারবো, বা x সমান বার করতে পারবো, বা এই যে মাইনাসটা বোথ সাইডে বাদ চলে যাচ্ছে, তাহলে x সমান 12,000 এটা বাই কত, 2। তাহলে এখান থেকে আসছে কত, x সমান 6,000 এটা।
তাহলে দেখো এই যে এক্সটা তো কি আমার একটা ব্যাংকের আমি ধরেছিলাম টাকার পরিমাণ, তাহলে একটা ব্যাংকের টাকার পরিমাণ যদি 6000 হয় তাহলে অপর একটা ব্যাংকের টাকার পরিমাণ আমরা পেয়ে যাব। অতএব প্রথম ব্যাংক বা একটি ব্যাংকের টাকার পরিমাণ তাহলে কত, 6000 টাকার পরিমাণ সমান 6000 টাকা। অতএব অপর ব্যাংকটিতে টাকার পরিমাণ কত হবে তাহলে, 10,000 মাইনাস 6000 টাকা সমান 4000 টাকা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।